আচ্ছা, নেক্সট টাইম আর চকলেট নিয়ে আসবো না। প্রতিদিন হোমওয়ার্ক করো না কেন? আজ যাও করলে, তাও ভুল করলে। গতকাল ঐকিক নিয়মের অঙ্কটা দেখালাম, তখন তো দুষ্টুমির দিকে মন ছিল। দ্বিতীয়বার যখন আবার বোঝাতে গেলাম, তখন বললে পারবে। আজকে কেন ভুল করলে? আমি কি আন্টিকে ডাকবো তে? হ্যাঁ, আপনি সুযোগ পেলেই মামনিকে ডাকতে চান, ইচ্ছা করে বকা দেন আমাকে। আপনার জন্য আমি অঙ্ক মুখস্থ করে ফেলেছি। ভুল হলে কি আমার দোষ? কালকে তো আমি আপনার সব কথা মনোযোগ দিয়ে শুনেছি। পড়তে পড়তে বিরক্ত লাগছিল দেখে একটু কাটাকাটি খেলেছি আপনার সাথে। আপনি তখন খেললেন কেন? না খেলতেন, যত দোষ সব আমার। এই কথা বলে গাল ফুলিয়ে কাঁদতে থাকে তে। হায় আল্লাহ, কি বিপদে পড়লাম। এই মেয়ে এভাবে কাঁদছে কেন? আন্টি এসে দেখলে ভাববে আমি তার মেয়েরে মাইর দিছি। জাঙ্কুক তো চিন্তায় শেষ। আচ্ছা ঠিক আছে, আর কেঁদো না। আজকে আর ম্যাথ করতে হবে না, ইংরেজি নাও। আন্টিকে ডেকে নিয়ে এসো, একটু কথা বলবো। আমার পড়ার কথা বলবেন? এত যখন ভয় পাও, পড়ো না কেন ঠিক করে? ভয় পেও না, আন্টির সাথে অন্য কথা আছে। তে তার সব কটা দাঁত দেখিয়ে মাকে ডাকার জন্য উদ্যত হলো। তে জাঙ্কুকের স্টুডেন্ট, ক্লাস 5-এ পড়ে। পড়ার যত ফাঁকিবাজি আছে সব আবদার তার জাঙ্কুকের কাছে। স্টুডেন্ট ভালো, জাঙ্কুক এবার স্নাতক 3য় বর্ষে। জাঙ্কুকই তের একমাত্র টিচার, যে এতদিন থেকে পড়াতে পারছে। তের কোনো টিচারই পছন্দ হয় না। জাঙ্কুকও তেকে যথেষ্ট স্নেহ করে। তে মাকে ডেকে এনেছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো, দাঁড়াতে হবে না। কেমন আছো? এই তো আন্টি, আলহামদুলিল্লাহ ভালো। আমি গেলাম স্যার, আজকে আর পড়বো না। মাকে দেখে তের যেন সাহস বেড়ে গিয়েছে। অর্ধেক পড়া পড়ে পালানোর প্ল্যান করছে। জাগো কাচুমাচু করছে আন্টির সামনে কি বলবে। এর মধ্যে আন্টি কাজটা আরো সহজ করে দিয়েছে। ধমক দিয়ে তেকে বসিয়ে দিয়েছে। জাঙ্কুক মুচকি মুচকি হাসছে। জাঙ্কুক, তুমি কিছু বলতে চাইছিলে আমাকে? জি আন্টি। আন্টি, কিভাবে বলবো বুঝতে পারছি না। কোনো সমস্যা নেই, তুমি নির্ভয়ে বলো। আন্টি, আপনি তের জন্য নতুন টিচার দেখেন। তে আর তের মায়ের মাথায় হঠাৎ করে মনে হলো যেন আকাশ ভেঙে পড়ল। এই ছেলে কি বলে? কেন বাবা, তে কিছু করেছে? কি করেছে বলো, আমি শাস্তি দিচ্ছি। আর আমি কেন দিতে হবে? তোমাকে তো আমি বেত এনে দিয়েছি, তুমি মারো। আমি কিছু করি নাই মামুনি। তে ঠোঁট উল্টিয়ে কান্না শুরু করে দিল মায়ের মারের ভয়ে। আরে না না আন্টি, তে কিছু করেনি। শি ইজ এ ভেরি সুইট অ্যান্ড গুড গার্ল, আর আমার অনেক প্রিয় একজন ছাত্রী। আসলে আন্টি, আমার পড়াশোনা আগামী বছরে শেষ হয়ে যাবে। আর তো বেশি দিন নেই, এই বছর অলরেডি জুন মাস চলছে। আমি ঢাকা শিফট করব, ওখান থেকে আইবিএতে ভর্তি হব। তের ব্যাপারে তো আমি জানি, ওর সব তো টিচার পছন্দ হয় না, তাই আগে থেকে বলে রাখলাম আর কি। আপনি টিচার দেখা শুরু করেন, আমি হয়তো আগামী বছরের মাঝামাঝিতে চলে যাব। আর আগামী বছরটাও ইরেগুলার হতে পারে। আমি চাই না আমার জন্য ওর পড়াশোনার ক্ষতি হোক। বাবা কি শোনালে, মাথায় তো বাজ পড়েছে। আমি ভাবলাম তুমি অন্তত ক্লাস 9-10 পর্যন্ত থাকবা। 8 অবধি তো শিওরই ছিলাম তোমার আঙ্কেল অনেক ভরসা করে। আর এই মেয়ে তো পড়েই না জানো। আন্টি, আমি ওকে 6-এর সিলেবাস কভার করে দিয়ে যাব, এই টেনশন করবেন না। ঠিক আছে। সুগার আম্মুকে জানাইছো? জি আন্টি, ওনাকেও জানাইছি। সুগা অনেক নার্ভাস হয়ে গেছে, কারণ তের সুগা তো আমার হাতে গড়া। আন্টি উঠে গেল। তে মাথা নিচু করে কাঁদছে। স্যার প্লিজ যাইন না, আমাকে অন্য টিচাররা বকবে, মারবে। তোমাকে বকার সাধ্য কার আছে? আরে আমি তো এখন যাচ্ছি না, তোমার জন্য একটা নতুন টিচার আসবে। আন্টি না পারলেও আমি খুঁজে দিব, আমার চেয়েও ভালো। এরপর আমি ফোন দিয়ে তোমার খোঁজ নিব। তো এটা লাস্ট চকলেট, কালকে হোমওয়ার্ক করে নিবে। না, আমার এত কিছু লাগবে না, আপনাকে লাগবে। আপনি থাকেন প্লিজ। আচ্ছা, দেখা যাবে, এখন পড়ো। স্যার, আর একটা মিষ্টি খান। আরে না না, আর খাবো না। সুগা, আঙ্কেল কি টিচার পেয়েছে তোমার জন্য? না, খুঁজতেছে। ঠিক আছে, আমার কয়েকটা ফ্রেন্ড আছে, তুমি চাইলে ওদের বলবো। একবার কি দেখবে? স্যার, আপনি থাকা অবস্থায় ঠিক করে যান, কেমনে যে অ্যাডজাস্ট করব।
তোমার আর তের কথা শুনলে মনে হয় আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি। আমি মাঝে মাঝে আসবো তোমাদের থেকে দেখতে। আচ্ছা স্যার, আমাদের জন্য আপনার মন খারাপ করবে না? একটু করবে, তবে অত না। সময় পাবো না মন খারাপ করার, তোমরাও আমাকে ভুলে যাবে। দেখতে দেখতে পরের বছরের মার্চ মাস চলে এসেছে। তে ক্লাস 6-এ, সুগা ক্লাস 7-এ। তের বাবার ফ্রেন্ডের ছেলে সুগা। আজকে সুগাদের বাসায় দাওয়াত ছিল জাঙ্কুকের। দুপুরে খেয়ে সন্ধ্যায় থেকে পড়াতে গেল জাঙ্কুক। বাবা রে, আজ সূর্য কোন দিকে উঠেছে? এত সাজগোজ কেন করেছে তে ম্যাডাম? এই এফোর্ট যদি পড়ার জন্য দিতে, আজ ফার্স্ট হতে। কই সাজগোজ করেছি? সব সময় আমাকে খোঁচা দিয়ে কথা বলেন কেন স্যার? কই খোঁচা দিলাম? সুন্দর লাগছে তাই বললাম। এই যে টপ জিন্স ছেড়ে 3 পিস পরে পুতুল হয়ে ঘুরছেন, মনে এত সুখ কেন? হোমওয়ার্ক করেছেন ঠিক মতো? কেন, দেখতে কি পচা লাগছে? না না, একদমই না, ভালো লাগছে। আসো পড়তে বসো, এই নাও তোমার চকলেট। স্যার, অনেক পচা লাগছে দেখতে, আমি বুঝতে পেরেছি। আজকে আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? এই যে তাকালাম, মাশাআল্লাহ, কারো নজর না যেন লাগে। কি যেন ভেবে জাঙ্কুক পকেট থেকে 500 টাকার নোট বের করে দিল ওকে। নাও, এটা তোমার জন্য। না না স্যার, এটা লাগবে না, মামুনি বকা দিবে। আমি এত টাকা কখনো নিই নাই, মামুনি সব টাকা খরচ করে। কথা কম বলো, আমি খুশি হয়ে দিয়েছি। আন্টির সাথে আমি পরে কথা বলবো, এখন পড়ো। আপনি আমাদের বাসার থেকে ডিনার করে যাবেন। বই বের করো, বাড়ির কাজ দেখাও। ডিনার কেন করব? দাওয়াত নাকি তোমাদের বাসায়? তাহলে সুগা ভাইয়াদের বাসায় কেন খেয়েছেন? তুমি কিভাবে জানো আমি সুগাদের বাসায় খেয়েছি? এর মধ্যে আন্টি এসেছে। জাঙ্কুক বাবা, আজ বাসায় খেয়ে যেও। আন্টি অল্প স্বল্প রান্না করেছি। আন্টির প্ল্যান ছিল শুক্রবারের দিন তোমার আঙ্কেল বাসায় থাকবে, আমরা একসাথে খাবো। আমি একটু বাইরে গিয়েছিলাম, এই মেয়ে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আজকে সে তোমাকে দাওয়াত দিয়েছে, তুমি আজ খাবে, তাই আমি তাড়াতাড়ি করে বাইরে থেকে এসেছি। আন্টি, আমি দুপুরে খেয়েছি সুগাদের বাসায়, এখন প্লিজ আন্টি কোনো ঝামেলা করবেন না। এইতে কেন আন্টিকে কষ্ট দিচ্ছ? আরে আরে না, কিসের কষ্ট? আমি রান্না প্রায় শেষ করে ফেলেছি, তোমার আঙ্কেলকেও ফোন দিয়েছি, আসতেছে রাস্তায়। আন্টি চলে গেল। এই মেয়ে এত লজ্জায় ফেললে কেন আমায়? কথা বলবে না তুমি আমার সাথে? রাতে রাগ করে আর তের সাথে কথা বলিনি, সবার সাথে কথা বলে বাধ্য হয়ে খেলাম। তেও গাল ফুলিয়ে কথা বলেনি। আসার সময় টেবিলের ওপর থেকে ফোন আনার জন্য গেলাম, হঠাৎ তে উদ্ভট কাজ করে বসলো। যে চকলেটটা দিলাম সেটা ফেলে দিল আমার সামনে। এরপর দৌড়ে রুমে চলে গেল। আন্টি এমন সময় সামনে এসে তের কাজ দেখে ফেললো। আন্টির রাগ দেখে বুঝতে পারলাম আজ পিঠে শিওর বেদ পড়বে তের। সাথে সাথে আন্টিকে বললাম, আন্টি কিছু বলবেন না প্লিজ, কাল আমি এসে দেখবো। পড়ার জন্য বকা দিয়েছিলাম তাই। পরের দিন সুগার কাছে শুনেছি আন্টি থেকে বেয়াদবির জন্য অনেক মেরেছে। সুগার আম্মুর সাথে কথা বলার সময় আন্টি এই কথা বলেছে, সুগা তখন শুনেছে। সেদিন তেদের বাসায় যাওয়ার সাহস পাচ্ছিলাম না, মেয়েটার মুখোমুখি কিভাবে হব? এত রাগ কেন এই মেয়ের? তাও গেলাম। ওর পড়ার রুমে বসে আছি, বাসায় ওর দাদি আর ওদের মেয়ের আছে। আধা ঘন্টা হলো তে এলোই না। ওদের মেয়েকে বললাম আরেকবার ডাকতে, আমি চলে যাচ্ছি। শেষে এলো, গাল চোখ ফোলা, মায়ের খেয়ে কান্নাকাটি করে এসেছে মনে হয়। কথা বলবে না? আজকে কি পড়বে না? পড়বো। কোথা থেকে পড়বো? তোমার যেখান থেকে ভালো লাগে। কাল এমন করলে কেন? আন্টি গিয়ে ভাবলো তোমার জন্য আর কখনো চকলেট আনবো না। আমি কাল অনেক কষ্ট পেয়েছি। এত রাগ ভালো না তে। আপনি কেন বললেন কথা বলবেন না আমার সাথে? আমি কথা বলবো না বলা এসব করলে? ইয়া আল্লাহ, তোমার সাথে কি আমার সবসময় কথা হয় নাকি নাকি ভবিষ্যতে হবে তাই বলে এমন করবে? এগুলো কেমন জেদ? নতুন টিচার আসবে, তুমিও বড় হচ্ছ, এসব জেদ ছাড়ো। তোমাকে আন্টি কাল কম মেরেছে তাই না? আমি আজ 1 ডোজ দিব। আবার গাল ফুলিয়ে রেখেছে। এই গাল ফুলানো অবস্থায় পড়ালাম, কি বুঝলো ওই জানে। সেদিন থেকে পড়িয়ে সিলেবাস বুঝিয়ে আমি ঢাকা আসি অ্যাডমিশন দিয়ে।
আমার এক্সাম শেষ, রেজাল্টও বেরিয়েছে। 1 সপ্তাহ আর ওদের পড়াতে যায়নি। ঢাকা থেকে ফিরে শুনি আঙ্কেল টিচার ঠিক করেছে। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। তাই আমিও একদিন পর গেলাম এদের বাসায়। সোগাকে আগের দিন পড়িয়ে এসেছি, দেখি আজ শেষ পড়িয়ে পড়া বুঝিয়ে চলে আসব। গিয়ে দেখি আমার রুমমেট বুগাম থেকে পড়াচ্ছে। তে আমাকে দেখে সালাম দিল। আমিও একটু অবাক হলাম। বুগাম আমাকে বললেও না একবারও যে ওদের পড়াবে। হয়তো ছিলাম না দেখে বলেনি। সেদিন আমি আর তেকে পড়াইনি। বুগাম আমার আগে চলে গিয়েছে পড়িয়ে। আমি আন্টির সাথে কথা বলছিলাম। আমি জানি তে এখন রিজেক্ট করে দিবে বুগামকে। ওর পড়ানোর স্টাইল তে যে পছন্দ হয়নি, তের মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু তে অবাক করে দিয়ে বলল তের পছন্দ হয়েছে, তে বুগামের কাছে পড়বে। তের যেহেতু পছন্দ হয়েছে তাই জাঙ্কুক আর কথা বাড়ায়নি। জাঙ্কুক থেকে আজ 1 বক্স চকলেট দিল, কিন্তু তে চকলেট নেয়নি। আমি ঢাকা থেকে নিয়ে এসেছি, তে নাও, না নিলে কষ্ট পাবো। আপনি সেদিন বলেছিলেন আর নিয়ে আসবেন না, তাহলে কেন নিয়ে আসলেন? রেগে বলেছিলাম, কথা শুনছিলে না তাই। প্লিজ নাও, চলেই তো যাচ্ছি, আর তো কেউ দিবে না চকলেট। আর শোনোতে, সুন্দর করে পড়বে, এখন সিলেবাস অনেক কঠিন। আমি পরশু ঢাকা চলে যাচ্ছি। আমার রেজাল্ট দিয়েছে, যে কোনো সমস্যায় আমাকে ফোন দিবে, প্রয়োজন হলে আমার সব প্রবলেম একসাথে জানাবে। আমি ঢাকা থেকে এসে তোমাকে পড়িয়ে দিয়ে যাব। হয়তো 2-1 দিন সময় নিয়ে আসতে পারবো না বেশি। এই বছরটা এখনো বাকি। তোমাকে কারো কাছে পুরোপুরি ছাড়তেও পারবো না। আর একদম দুষ্টুমি করবে না। করলে কি হবে? আবার তারা কথা বলে। নিষেধ করলাম, শুনবে। আচ্ছা তে, সত্যি কি বুগাম ভালো পড়ায়? কেন, খারাপ কি? না মানে, এর আগে একজন স্টুডেন্টকে পড়িয়েছিল, সে বলল ভালো পড়ায় না, তাই আমি তোমাকে পড়াতে বলিনি ওকে। তুমি তো আমার ব্রাইট স্টুডেন্ট, কিন্তু তুমি যখন বললে ভালো, তাহলে ভালোই পড়াই। ঠিক আছে, আমি আসি, ভালো থাকবে। দরজা অবধি এসে পৌঁছে ফিরে দেখি তে আগের জায়গায় দাঁড়িয়ে আছে। একটু অবাক হলাম, আবার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হলো তে, দরজা দাও। এবার তে সাথে সাথে কেঁদে দিয়েছে। আমাকে ঝাপটে ধরতে আসলে আমি ভয়ে 1 কদম পিছিয়ে যাই। তখন আন্টিকে ডেকে এনে ওকে সামলাতে বলি। আন্টিও বুঝতে পেরেছে এতদিনে আমি তো অভ্যস্ত হয়ে গিয়েছে মেয়েটা, তাই কাঁদছে। আন্টিও চোখে পানি দেখলাম। বাসার নিচে এসে রাস্তার ফুটপাতে দাঁড়ালাম। এক বারান্দায় সুগা দাঁড়ানো, অন্য বারান্দায় তে। আমি 2 বাসার মাঝে ফুটপাতে বট গাছের তলায়। পা চলছে না আমার। শার্টের হাতাটা উল্টো করে চোখের পানি মুছি। সুগা হাত নাড়ছে, কেঁদেই যাচ্ছে। আন্টি সামলাচ্ছে। রিক্সা নিয়ে এসে চলে আসলাম, আর পিছে তাকাইনি। প্রায় 10 মাস পর ক্লাস শেষ করে রুমে এসে বসলাম। এর মধ্যে অনেকদিন পর পরিচিত নাম্বার দেখে মুখে হাসি ফুটে উঠল। অপেক্ষায় ছিলাম কখন আসবে কল। হ্যালো বলার আগে ওপাশ থেকে মুখে খই ফুটেছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ঢাকা থেকে আসেন না কেন? কবে নোট দিবেন আমাকে? এত প্রশ্ন একসাথে করলে উত্তর দেব কিভাবে? আর আমি ঢাকা থেকে গিয়ে কি করব শুনি? তোমার তো এখন পড়াশোনা ভালো যাচ্ছে, কোনো প্রয়োজন থাকলে তো আরো আগে কল দিতে। স্যার, আমি অঙ্কেতে ফেল করেছি। কি, মজা করছো? না স্যার, আপনাকে আমার লাগবে, আপনার পড়ানো আমার লাগবে, কিন্তু আমাকে প্যাটার্নগুলো বুঝিয়ে দিয়ে যান প্লিজ। মামুনি মেরেছে আমাকে। আমি কিছুক্ষণ নীরব হয়েছিলাম। গত 2 বছর ও পড়ার জন্য মার খায়নি, কথা আর বাড়ায়নি। আচ্ছা আচ্ছা, আমি বইটা হাতে নিচ্ছি। তে আর সুগার 2টো এক্সট্রা বই আমার কাছে রাখি। কখন ওদের কি প্রয়োজন হয়, কি কি অঙ্ক লাগবে আর কোন কোন চ্যাপ্টার লাগবে বলো। আমি নেক্সট উইক এসে তোমাকে নোট দিয়ে বুঝিয়ে বলবো। আমার আবার এক্সাম চলতেছে, ফেল কি করে করলে বুঝলাম না। বুগাম কি পড়াচ্ছে? স্যারেরও হয়তো দোষ নেই, উনিও বুঝেন নাই। এত কথা জানি না, আপনি আসেন। ঠিক আছে। আন্টি আঙ্কেল কেমন আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। প্রোগ্রামের কাছে কি সব সাবজেক্ট পড়ো, নাকি ম্যাথ আর ইংলিশ? সব পড়াই। কতক্ষণ পড়ায়ও? 6টায় আসে, 9টায় যায়। এত কি পড়ো? তুমি কি গাধা হয়ে গেলে নাকি তে? আমার কাছে তো 1.5 ঘন্টায় বেশি পড়লে কান্নাকাটি করে মামার মাথা খেয়ে ফেলতে।
আর তার চেয়ে বড় কথা, এতক্ষণ কি আসলে পড়ো নাকি বক বক করো, সময় নষ্ট করো? সুগাকে তো বোগাম 1.5 ঘন্টা পড়ায়। স্যার, আমি তো কথা বেশি বলি না, বোগাম স্যারই তো সব কথা বলে। ঠিক আছে, নিজের প্রতি খেয়াল রেখো, আসলে দেখা হবে। স্যার, ডেইরি মিল্ক? মনে আছে। জাঙ্কুক হেসে ফোন রেখে দেয়। লিসা ফোন দিয়েছে। কি রে, কার সাথে কথা বলিস এতক্ষণ? অনেকদিন পর তে ফোন দিল। ও নাকি ম্যাথে ফেল করেছে। তোর বিশ্বাস হয়? হাইস্ট পাওয়া মেয়ে কিভাবে ম্যাথে ফেল করে? বেশি কথা বলে মেয়েটা। তুই কিভাবে এই মেয়েকে সহ্য করতি? এত কথা বলে তাই ফেল করেছে। একটা কথা বলবি না ওর সম্পর্কে। আমি ফেনি আসতেছি আগামী সপ্তাহে। বাহ, আম্মু চেয়েছিল আই তুই। আঙ্কেল আর আব্বু আমাদের বিয়ের কথা বলবে। তোর মাথায় কি সারাক্ষণ বিয়ে ঘুরে? সুগা, এগুলো তোমার। আর তে, এগুলো তোমার। এখানে সব ইম্পর্টেন্ট জিনিস দাগানো আছে, নোটও দেওয়া আছে। মানুষ বাসায় বেড়াতে আসলে ফ্রডফুল চকলেট নিয়ে আসে, আর আপনি নিয়ে আসছেন নোট। তে হেসে হেসে বলে, তোমাদের মতো দুইটা স্টুডেন্ট যার জীবনে আছে, সে যেখানে যাবে সেখানেই নোট নিয়ে যেতে হবে, হোক সেটা পাতালপুর অথবা মর্তপুর। সুগা আটতে হাসতে থাকে। সুগা মায়ের ডাকে রুমে গেল। আজ তেদের বাসায় সুগাদেরও দাওয়াত। স্যার, আমি রাগ করেছি। জি, আমি আপনার চেহারা দেখে বুঝতে পেরেছি। আপনার সবসময় চকলেট বেশি লাগবে কেন? এনেছেন কিনা সেটা বলেন। বড় একটা ডেইরি মিল্ক সামনে এগিয়ে দিল জাঙ্কুক। চকলেট পেয়ে তে নাচতে নাচতে নিজের রুমে গিয়ে লুকিয়ে ফেলল। সুগা দেখলে যদি রাগ করে। স্যার, আপনার আর লিসা আন্টির কি বিয়ে নেক্সট মান্থ? সুগার আচমকা প্রশ্নে অবাক হলো জাঙ্কুক। কে বলেছে তোমাকে? লিসা আন্টি স্কুলে এসেছিল তার ভাইকে নিতে। আমাকে বলল আমাদের দাওয়াত। আম্মুকে আর ইয়ঞ্জন আন্টিকেও তো ফোন দিয়ে দাওয়াত দিয়েছে। জাঙ্কুক একটু অবাক হলো। লিসা সব কাজে বাড়াবাড়ি বেশি করে। একটু পর সবার সাথে কথা বলে দেখা করে জাঙ্কুক বাসা থেকে বের হয়ে যায়। জাঙ্কুকের বিয়ে ডেট পিছিয়েছে। কাবিন হবে এখন, প্রোগ্রাম হবে পরে। বিভিন্ন কারণে আর কারো যাওয়া হয় নাই। তে এবার এসএসসি দিয়েছে। মাঝে 3 বছর কিভাবে কেটে গেল বোঝাই গেল না। তের সাথে আর কখনো জাঙ্কুক স্যারের কথা হয়নি, দেখা হয়নি। ব্যস্ততার জন্য জাঙ্কুক আর তেদের বাসায় আসেনি। তের বাবা মায়ের ফোন দিয়ে খোঁজ নেয় জাঙ্কুক। সে এবার লিসা থেকে রাস্তায় দেখে দাওয়াত দিয়েছিল যেতে, কিন্তু পাশের একজন মহিলাকে দেখে বলেছিল, ওই মেয়েটা অতি পাকনা, বেশি বুঝে, জামা কাপড়ের মতো টিচার বদলায়। জাঙ্কুক যে কি করে এতদিন পড়িয়েছে কে জানে। তে কথাগুলো শুনে ফেলেছে। খুব রাগ হয়েছে জাঙ্কুক স্যারের ওপর। উনি এভাবে থেকে উপস্থাপন করতো লিসার কাছে। সেই থেকে জাঙ্কুক স্যারের সাথে কথা বলতে চাইলেও তে কথা বলতো না। এসএসসি এক্সাম শেষ, তে A+ পেল। কলেজে ভর্তি হলো তে। জাঙ্কুক খোঁজ খবর নেওয়া কমিয়ে দিল। বোগাম রেগুলার তের খবর নেয়, বাসায় এসে দেখেও যায়। তের সাথে বোগামের যোগাযোগ হয় ভালোই, তের কথাও হয়। আরো 2টি বছর কেটে যায়। দেখতে দেখতে এইচএসসিও শেষ। তে কোচিং এর জন্য ঢাকা চলে এসেছে। জাঙ্কুকের সাথে তের আর কখনো কথা হয়নি। বাবা মাঝে মাঝে ফোন দিয়ে কথা বলে। জাঙ্কুক ফোন দিয়েছিল, তে শুনেও না শোনার ভান করে। তে এখন স্নাতক 2য় বর্ষে। সময় ফুরিয়ে যায়, মানুষের পরিবর্তন হয়। জাঙ্কুক কোথায় আর কেউ জানে না। তবে জাঙ্কুক কানাডা যাওয়ার আগে তের বাবাকে জানিয়েছিল 4 বছর আগে হয়তো ভালোই আছে বউ বাচ্চা নিয়ে, পরিবার নিয়ে চলে যাবে বলেছিল। মাঝে একবার তের সাথে কথা বলতে চেয়েছিল, তে কথা বলেনি। বোগামো স্বনামধন্য প্রাইভেট কোম্পানিতে জব করে। তে এখন ঢাকা থাকে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। ছুটিতে বাড়িতে এলে বোগামোর বাসায় আসবে জানায়। অনেকদিন পর স্যারের সাথে দেখা হবে ভেবে খুশি হলো। সুগাকেও আসতে বলল। সেদিন বোগাম বাসায় একা আসেনি। বোগামের মা এবং বড় ভাইকে নিয়ে এসেছিল বিয়ের প্রস্তাব দিতে। তের প্রচন্ড রাগ হয়েছিল। তেদের বাসায় সবাই রাজি ছিল, একমাত্র তে ছাড়া। তের দাদি মা অনেক বুঝিয়েছে তেকে, কিন্তু তে রাজি হয়নি। সুগার বাবা মাও তেকে অনেক আদর করত, তারাও বুঝিয়েছিল বোগাম পরিচিত, ছেলে ভালো, বিয়ে করলে তেকে যত্নে রাখবে। কথোপকথনের এক পর্যায়ে তের মা বলে বসলো, তোমার সমস্যা কোথায় তে? তোমাকে বোগাম চেনে, বুঝে ভালোই রাখবে।
আগলে রাখবে, যত্নে রাখবে, ও কোনো কথাই বলেনি। সবাই মন খারাপ করে উঠে গেল, শুধু সুগা ছিল সামনে। রাজি হচ্ছিস না কেনতে? যে আগলে রাখার সে তো অনেক আগে চলে গেছে, বাদ দাও না। আমি কাল ঢাকা যাব, তুমি কবে যাবে ভাইয়া? সুগা সান্ত্বনা দিয়ে চলে যায়। মামনি, আমার নেক্সট উইক এক্সাম আছে, আসতে পারবো না। এখন বিয়ে দিতে চাচ্ছ কেন আমাকে? আর আমি বুগাম স্যারকে বিয়ে করব না, বললামই তো, আমার ওনাকে ভালো লাগে না। প্লিজ। তোমার বাবা অসুস্থ, তুমি কি ভুলে গেছো তে? কেন জেদ করছো? তোমার পছন্দ আছে কোনো? না, নেই। তাহলে আসো, আমরা আরেকবার ফ্যামিলি মিটিং করি, দেখা যাক। তে ফোন কেটে দিল। পরের দিন রাতের বেলা হঠাৎ সুগা ফোন দিল। তুই নিচে নাম, আমি বাড়ি যাচ্ছি। আন্টি তোকে নিয়ে যেতে বলেছে, আমি তোর ফ্ল্যাটের নিচে। কি হয়েছে ভাইয়া? এখন রাত 4টা বাজে, তুমি কি বলো এগুলা? এত রাতে বাসায় কেন? তুমি ঢাকা এলে কেন? আমি আজই এসেছি দুপুরে, প্লিজ কথা বাড়াস না, নেমে আয়, আঙ্কেল অসুস্থ। কি? আমি আসছি ভাইয়া। 10 মিনিটের মধ্যে তে নেমে আসে। ভোর 5টার বাজে ওরা রওনা দেয়। কাঁদিস না বোন, সব ঠিক হয়ে যাবে। ভাইয়া, মামনি যদি বুগাম স্যারকে বিয়ে করতে বলে? আমি আছি, টেনশন নিস না। বিয়ে তো একজন না একজনকে করতেই হবে। যদি আল্লাহ ভালো রাখে, বুগাম স্যারকেই করবি। তে 2 হাত দিয়ে মুখ ঢেকে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। বাসায় যেতে যেতে সকাল 10টা। বাসায় ঢুকে দেখে বাড়ির দরজার সামনে অনেকগুলো জুতো। এবার থ মেরে যাইতে সুগা ওকে ধরে নেয়, পড়ে যেতে নিলে। ভাইয়া, বাবা ঠিক আছে? এত জুতা কেন দরজার সামনে? আগে ভেতরে ঢুকি। ভেতরে ঢুকে দেখে অনেকগুলো মানুষ সোফায় বসে আছে। মামুনি নাস্তা দিচ্ছে, আমাকে দেখে এগিয়ে এলো। আমি সালাম দিলাম। একজন এসে আমাকে সোফায় বসিয়ে দিল। মামুনি, বাবা কেমন আছে এখন? আগের চেয়ে একটু ভালো আছে, প্রেশার লো হয়ে গিয়েছিল। আমার আর কিছুই বুঝতে বাকি রইল না। এরা আমাকে ঠকিয়ে এখানে এনেছে বলে পাঠা হওয়ার জন্য। সুগা ভাই অসহায় চোখে তাকিয়ে আছে আমার দিকে। ওরই বা কি দোষ? ও নিশ্চয় জানতো না। হঠাৎ করে একজন মধ্যবয়স্ক মহিলা এসে আমাকে জড়িয়ে ধরে বলে, মাশাআল্লাহ, মেয়েটা অনেক সুন্দর। আমার বাড়ির বউ তো এমনই লাগবে। ওড়না দিয়ে আমার মাথায় ঘোমটা দিয়ে দিলেন। মামনিকে উদ্দেশ্য করে বাবাকে বলতে লাগলেন। বাবা এসে আমাকে জড়িয়ে ধরে পাশে বসলেন। কিচ্ছু বলিনি, দম আটকে আসছিল। মনে হচ্ছিল এভাবে বুঝি পরিবারের লোকজন ধোকা দিয়ে দেয়। এবার ওই মহিলা আমাকে রিং পরিয়ে দিলেন, গলায় চেনও পরিয়ে দিলেন। আমি বাকরুদ্ধ হয়ে বসে আছি। বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন, মারে, আমার শরীরটা ভালো না। কিছু হওয়ার আগে আমি মেয়ের জামাই দেখে যেতে চাই। আর কিছু বলিস না মা, তোর খারাপ চাইবো না। বাবা কখনো আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি, তাই আমিও আর কিছু বলতে পারলাম না। তাও ভালো, বুগাম স্যার তো না, কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে। অযথা অসম্ভব কিছু ভেবে লাভ কি? এমন সময় কলিং বেলের শব্দ শুনলাম। দেখলাম বুগাম স্যার ঢুকছেন। ওনাকে দেখে সুগা ভাই এগিয়ে এসে রুমে নিয়ে গেল। আমার পায়ের তলা মাটি সরে গেল। বাবা এভাবে আমাকে ঠকালো। এবার বাড়ির সবাই কাবিন পড়ানোর কথা বলছে। বুক চিরে কান্না পাচ্ছে আমার। আমি বাবা আর মামুনির সাথে আলাদা করে কথা বলতে চাইলাম। মামুনি এক ধমক দিয়ে নিষেধ করলেন। আমি আগে জায়গায় চুপচাপ রইলাম। আমাকে ভেতরের রুমে নিয়ে যাওয়া হলো। সুগা ভাইয়ের আম্মু বোন আমার পাশে এসে বসলেন। রায়দা আপু শ্বশুরবাড়ি থেকে বেড়াতে এসেছিল। মামুনি বলায় আমাদের বাসায় এসেছে। খালামণিরাও এসেছে, কিন্তু আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। শেষমেশে বুগাম স্যার কেন? সুগা ভাইয়া রুমে আসলো। আমি ভাইয়াকে ইশারা দিতে কাছে এসে বসলো। ভাইয়া, বাবা আমায় ঠকালো। বুগাম স্যারকেই বিয়ে করতে হবে আমায়। তুই দেখা করতে চাস স্যারের সাথে? কথা বলবে একবার? কথা বলার ইচ্ছে মরে গেছে রে। ওই মানুষটা আমাকে জোর করে বিয়ে করছে, একে আমি জীবনে মেনে নিব না। এমন সময় রুমে কাজে ঢুকলো। বাবা, আঙ্কেল, মামা এবং সুগা ভাইয়া পাশে বসলো। বাবা মাথায় হাত রেখেছেন। কাজে কবুল বলতে বলাই এক নিঃশ্বাসে কবুল বলে ফেললাম। নিজেকে মনে হলো একটা চিন্তা লাশ। আমি বুগাম স্যারকে কখনোই পছন্দ করতাম না। স্যার হিসেবে মেনে নিলেও বর হিসেবে মানব না। এই লোকটা আমি ক্লাস 7-এ থাকতে অ্যাডাল্ট কথা বলতো। তখন আমি ভাবতাম
এসব পাত্তা না দিলেই হয়। উনি আমাকে অনেক ইঙ্গিত দিত। জাঙ্কুক স্যারের ওপর রাগ করে সেদিন ওনাকে রিজেক্ট করিনি। আর আজ উনি আমার স্বামী, মরে যেতে ইচ্ছে করছে, গা ঘিন ঘিন করছে। এতগুলো বছর লোকটাকে অ্যাভয়েড করে কি লাভ হলো? এসব ভাবতে ভাবতে রায়দা আপু আমার পাশে এসে বসলো। আপু আমার মাথায় একটা লাল ওড়না দিয়ে দিলেন। সবাই শাড়ি পরতে বলায় আমি শাড়ি পরতে চাইনি। পরনে একটা কালো সুতির রাউন্ড জামা, মাথায় লাল ওড়না। কোথা থেকে সুগা ভাই হাতে পরানো দুটো গাজরা এনে দিল। রায়দা আপু পরিয়ে দিল। হাতে সোনার বালা আর কাচের চুড়ি, মুখে হালকা মেকআপ। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, আর সাজিও না আপু, ভালো লাগছে না আমার, কান্না পাচ্ছে, চোখের পানি শুকিয়ে গিয়েছে। আমি নিজেই ভয় পাচ্ছি আমার প্যানিক অ্যাটাক না হয়। ভয় পাস না তো, চল, সব ঠিক হয়ে যাবে। আপু আর সুগা ভাই আমাকে ড্রয়িং রুমে নিয়ে এসলো। আমার মাত্র বিয়ে করা স্বামীর সাথে বসালেন। মুখ তুলে তাকাতে মন চাইল না। নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছি, দম আটকে যাচ্ছে। সত্যি সত্যি প্যানিক অ্যাটাক হবে না তো? পাশে বসে থাকা লোকটা আমার হাতে চেপে ধরলেন। কেমন যেন হলো, উনি বুঝতে পেরেছেন আমার প্রবলেম হচ্ছে। আমাকে তার দিকে ফেরালেন। আমার সত্যি প্যানিক অ্যাটাক হচ্ছে, চাপা কষ্ট, না বলা কষ্ট, নিঃশ্বাস নিতে পারছি না। তে চোখ খুলো, তাকাও আমার দিকে প্লিজ। আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। আস্তে আস্তে চোখ খুললাম। চোখ খুলে যা দেখি, মোটেও প্রস্তুত ছিলাম না। জাঙ্কুক স্যার আমার সামনে, কালো পাঞ্জাবি পরে বসে আছে। আগের থেকে অনেক বেশি সুদর্শন লাগছে। স্বপ্নে দেখেছি আমি। আবার চোখ বন্ধ করে ফেললাম। নিঃশ্বাসের গতি বেড়ে গেল। বাসার সবাই ব্যস্ত হয়ে পড়ল। জাঙ্কুক স্যার চিৎকার করে বলল, সুগা, পানি নিয়ে এসো, কুইক। সুগা ভাইয়া পানি নিয়ে আসলে উনি আমার পানি খাইয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে পরিবেশ স্বাভাবিক হলো। তখন উনি আমার হাত চেপে বসে আছেন। সুগা ভাইয়া রায়দা আপু মুখ টিপে হাসছে। বুঝতে বাকি রইল না এদের কোনো কারসাজি আছে। সামনে সোফায় বোগাম স্যার বসে আছে, পাশে জাঙ্কুক স্যার। আত্মীয় স্বজন সবার ভেতরে রুমে চলে গেল। লিভিং রুমে এখন শুধু আমরা 5 জন। আমি সবার সামনে সুগা ভাইয়াকে প্রশ্নবিদ্ধ করলাম, ভাইয়া এসবের মানে কি? সুগা ভাইয়া হাসি থামিয়ে বলল, ক্লেম ডাউন। ফ্রম নাও জাঙ্কুক স্যার ইজ ইউর অফিসিয়াল ওয়েডেড হাজব্যান্ড। এনজয় অ্যান্ড টক টু আদার। উই ডোন্ট ওয়ান্ট ডিস্টার্ব ইউ। ভাইয়া স্যারকে চোখ টিপে রায়দা আপু আর বোগাম স্যারকে নিয়ে চলে গেলেন। বোগাম স্যারের চেহারা দেখার মতো ছিল। আমি খুব একটা বড় নিঃশ্বাস নিয়ে স্যারের দিকে না তাকিয়ে প্রথমে প্রশ্ন করলাম, আপনি না বিবাহিত? লিসা আন্টি কোথায়? উনি কিছু একটা ভেবে লিসাকে ফোন দিলেন। ও পাশ থেকে হ্যালো শোনা গেল। লিসা, কেমন আছিস? তুই ভালো থাকতে দিয়েছিস? কেন ফোন দিয়েছিস? একটু আগে বিয়ে করলাম। ভালো তো, কনগ্রাচুলেশন। আমার বউ সবার আগে তোর কথা জিজ্ঞেস করে। তুই কত ফেমাস দেখেছিস? তোর বউ আমাকে কিভাবে চেনে? কথা বলবি, ধর কথা বল। আমি বেকুব বনে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি, আমি তে, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জাঙ্কুকের স্টুডেন্ট তে? জি। ওপাশ থেকে ফোন কাটার শব্দ, টুট টুট টুট। ওনার হাতে ফোনটা দিয়ে হাঁ করে তাকিয়ে রইলাম। উনি ঠোঁট কামড়ে হাসছে। বুঝলাম না হাসার কি হলো এখানে। উনি আমার হাতে পকেট থেকে বের করে একটা বড় ডেইরি মিল্ক ধরিয়ে দিলেন। আমার গালে ওনার 2 হাত চেপে বললেন, বিয়ে হয়নি আমার লিসার সাথে, কারণ যে জায়গা তুমি ছিলে লিসাকে কি করে দিতাম? মানে কি? কোথায় ছিলাম আমি? যেখান থেকে হৃদস্পন্দনের উৎপত্তি, সিস্টেমে একটু প্রবলেম হলে পান পাখি ধপ করে আকাশে উড়ে যায়। মেডিকেল সায়েন্স যাকে বলে হার্ট বা হৃৎপিণ্ড। তার মানে আপনি আমাকে? জাঙ্কুক মুখের কথা কেড়ে নিল। হ্যাঁ, তাই তো ইচ্ছা করে দূরে সরে গিয়েছিলাম, যেন তুমি কখনো আমায় খারাপ ভাবো না। কারণ তোমার বয়সে আমার তোমাকে ভালো লাগার ব্যাপারটা খুবই সেন্সিটিভ ইস্যু ছিল। তুমি যখন চকলেটের বায়না ধরতে, তখন যদি আমি তোমাকে প্রণয় সম্পর্কে জানাতাম, এই ব্যাপারটার মতো বিশ্রী ব্যাপার আর একটাও হতো না। তোমার পুতুল খেলার বয়সটা আমি নষ্ট করতে চাইনি। নিজেকে আড়ালে রেখেছি তোমার কাছ থেকে। তুমি হয়তো জানো না, আমি কানাডা থাকলেও তুমি আমার চোখের সামনে ছিলে। তোমার সব খবরাখবর আমার কাছে আসতো। কানাডা গিয়েছি, বাংলাদেশ ছেড়েছি, শুধুমাত্র তোমার থেকে দূরে থাকতে।
তখন যদি জানতে যে আমি ছোট্ট থেকে ভালোবাসি, কি ভাবতে আমায়? তোমায় আমার বয়সের গ্যাপ দেখেছো? প্রায় 13 বছর। সাহস হয়নি। বোগাম যখন তোমাকে প্রপোজাল দিল তখন আমি অনেক অবাক হলাম। তা ভালো, ও সাহস করেছে। সুগা আমাকে প্রায় ফোন দিয়ে বলতো তোমাকে জানাতে, কিন্তু তুমি কি ভাববে তাই ভেবে সাহস করিনি। এছাড়া ভেবেছিলাম তুমি তো বোগামকে পছন্দ করো, রাজি হয়ে যাবে। আমার ধারণা ভুল ছিল। যখন জানতে পারলাম তুমি আমাকে পছন্দ করতে, তখন আর এক মুহূর্ত দেরি করিনি, ছুটে এসেছি। রাতারাতি সব ব্যবস্থা করেছি। বোগাম স্যার প্রপোজাল দিয়েছিল কিভাবে জানলেন? সুগা আমাকে সব আপডেট দিত ফোনে। আজও আমার আশা, তোমাকে ঢাকা থেকে বাড়িতে আনা, আঙ্কেল আন্টিকে ম্যানেজ করা, পুরোটা আমার আর সুগার প্ল্যান ছিল। এখন কেন এসেছেন? আর আমি কাউকে বলিনি আমি আপনাকে পছন্দ করি। না, তুমি তো বলনি, শুধু বলেছিলে যে আগলে রাখা সে তো অনেক আগে চলে গেছে। এতটা বোকা আমি নাতে। তোমার একটা ইশারার প্রয়োজন ছিল, বিশ্বাস করো। তোমার সাথে কথা বলার জন্য ছটফট করতাম। শেষবার ছোট্ট থেকে যখন 3 পিস পরে সামনে এলো, মনে হয়েছিল এই মেয়েটাকে বউ বানানোর কোনো যোগ্যতাই আমার নেই। একটা পুতুল আমার সামনে। তুমি জিজ্ঞাসা করছিলে স্যার আমার দিকে তাকাচ্ছেন না কেন? বিশ্বাস করতে, একবারে বেশি দুবার তাকানোর স্পর্ধা আমার ছিল না। তোমাকে অনেকবারই দেখেছি, কিন্তু এই নিয়ে দুবার আমার হার্টবিট মিস হলো। প্রথমবার দ্বাদশী 3 পিস পরিহিত থেকে দেখে, দ্বিতীয়বার আজ আমার বউকে দেখে। আর কথা বলা কেন বন্ধ করে দিয়েছিলে? আঙ্কেল আন্টির সাথে কথা বলতাম, কিন্তু তুমি বলতে চাইতে না। দম আটকে আসতো। মাঝে মাঝে চিৎকার দিয়ে কাঁদতাম, একটা বার চোখের দেখা দেখতে, একটু কথা বলার জন্য। কেন এতটা নিশ্চুপ হয়ে গিয়েছিলে? আমি কেন আরেকজনের জামাইয়ের সাথে কথা বলবো? আপনি তো কাউকে বলেননি যে আপনি বিয়ে করেননি। যাকে বলবো সে তো কথা বলে না, আমাকে কেন বলবেন? স্যার মাথা নিচু করে বসে আছে, ঘোর লাগানো কণ্ঠে ডেকে উঠলেন। তে বলেন। ভালোবাসি, অনেক ভালোবাসি। বাচ্চামি না, পাগলামি না, 12 বছর ধরে ভালোবাসি। তোমার মনে কি আমার জন্য জায়গা হবে না তে? আমি কখনো আমার ইমোশনকে প্রশ্রয় দিইনি, কুনজর দেইনি। শেষবার যখন তোমাদের বাসায় ছাড়ি, তুমি জড়িয়ে ধরতে চেয়েছিলে, আমি পিছিয়ে গিয়েছিলাম। বিশ্বাস করো, সেদিন তোমাকে ধরে কাঁদতে ইচ্ছে করছিল। কিভাবে কাঁদবো বলো? তুমি তো বাচ্চা মেয়ে ছিলে, অধিকার ছিল না আমার, ছোট্ট একটা অবুঝ পুতুল। একটা কথা ভেবে দেখো, এখন তুমি 21 বছরের প্রাণবন্ত কিশোরী, আর আমি 34 বছরের বুড়ো। আজও আসতাম না, তোমার জন্য এসেছি। আঙ্কেল ফোনে বলল আমার কাছে তুমি ভালো থাকবে। নিজেকে একবার বিশ্বাস করতে ইচ্ছে হলো। আর কত বছর বাঁচবো জানি না, বয়স হচ্ছে আমার। তোমাকে নিয়ে ভালোভাবে বাঁচতে চাই। সে কটা দিন একটা সুযোগ দিবে? চোখ দিয়ে পানি পড়ছে তে। আপনার মতো আমি ফিলিংসকে প্রশ্রয় দিইনি। আমি জীবনে একটা মানুষকে মন দিয়েছি, সেটা আপনি। যেদিন শুনেছি আপনার বিয়ে, সেদিন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। তখন জেদ ছিল, মামুনিকে বলেছিলাম স্যার কেন বিয়ে করবে, বিয়েতে কেউ যেতে পারবে না। আমার কান্না দেখে সেদিন কেউ যায়নি, ইভেন আমি সুগা ভাইয়াদেরও যেতে দেইনি। অবুঝ মন, ভেবেছিলাম আমি না গেলে আপনি বিয়ে করবেন না। কিন্তু বাবা যখন আপনাকে বিয়ের কথা জিজ্ঞাসা করলো, আপনার ওয়াইফ কেমন আছে, আপনি বললেন ভালো আছে। সেদিন সমস্ত বিশ্বাস ভেঙে গিয়েছিল। মিথ্যা বলেছিলাম সেদিন তোমাকে দূরে রাখতে। আমার বিক্ষিপ্ত মন সেদিনও জানতো তুমি জানলে আবার পাগলামি করবে আমার সাথে দেখা করার জন্য। তুমি কি ভেবেছ আমি জানি না? তুমি রাগ করে কথা বলা বন্ধ করেছ। সব জানতাম, আর এটাও জানতাম বোগাম তোমার সাথে কেমন বিহেভ করতো। আমি যেখানে কখনো তোমাকে অপবিত্রভাবে ছুঁয়ে দেখিনি, বোগাম ছুঁয়েছিল। তোমার মনের সব খবর আমার কাছে ছিল, তবুও সন্দেহ তো ছিলই। ভাবতাম তুমি হয়তো বোগামকে পছন্দ করো। না হয় বোগাম বাসায় আসে, ফোনে কথা বলে। আমি সুযোগটুকু পেলাম না কেন? বাবা চাচা মামাদের বাইরে আপনি প্রথম পুরুষ যে আমাকে আগলে রেখেছেন, যার এতটা সান্নিধ্য পেয়েছি কি করে ভুলে আপনাকে। নিজের সাথে মনের সাথে যুদ্ধ করেছি। আমার সবটা জুড়ে আপনি ছিলেন। আমাকে ক্ষমা করে দিবেন, এতগুলো বছর কথা না বলে আপনাকে কষ্টে রেখেছি। ধুর পাগলি, সবুরে মেয়া ফলে। 2 হাত বাড়িয়ে দিলেন জাঙ্কুক। তে কোনো কথা না বলে জাঙ্কুককে ঝাপটে ধরলো। আরে আমি আছি, পালিয়ে যাচ্ছি না, নিজের আঁচলে বেঁধে নিয়েছো। হঠাৎ করে জাঙ্কুক স্যার হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়ল।
আচমকা এমন কাজ করবে আমি অবাক হলাম। আই ডোন্ট ওয়ান্ট লুজ দিস অপরচুনিটি, ওয়ান্ট টু প্রপোজ ইউ, ক্যান ইউ উইল বি মাই সুইট হার্ট। তুমি কি জানো মিস কিম তাইয়াং, তোমাকে মিসেস জিয়ন জাঙ্কুক হিসেবে পেয়ে আমি কতটা খুশি? তুমি কি জানো কালো জামায় তোমাকে কতটা সুন্দর লাগছে? আজ থেকে জিয়ন জাঙ্কুক নিজেকে তোমার হাতে তুলে দিল। এই উত্তপ্ত হৃদয় শীতল করার দায়িত্ব কি তুমি নেবে মিসেস জাঙ্কুক? আমি বারবার মরতে রাজি তোমার রূপে ভস্য হয়ে। তোমাতেই সুর, তোমাতেই শ্বাস, তোমাতেই আমার সর্বনাশ। তে লজ্জা পেয়ে মাথা নামিয়ে রেখেছে, মুখবায়া প্রক্তিমা ভাই রাঙানো। তে একবার বলো ভালোবাসি। জাঙ্কুকের আকুল আবেদন। অনেক ভালোবাসি আপনাকে, নিজের চেয়েও বেশি। জাঙ্কুকের ডান হাত তের কথা শুনে নিজের বুকে চলে গেছে, বুকের পাবাস ধুক ধুক আওয়াজ করছে। জাঙ্কুকের কপালে অধৈর্য আলো। এই বুঝি প্রণয়ের পরিণতি। প্রণয়ের অনুরাগে সম্মোহিত জাঙ্কুক। বেঁচে থাকুক ভালোবাসারা। ভালোবাসা সুন্দর, যে ভালোবাসে সে আগলে রাখতে জানে।